আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। দর্শক, ২১শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি, অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। এছাড়া ২১শে বিজনেসে আমন্ত্রিত অতিথিদের সব ধরনের আলোচনা ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@etbbusiness চ্যানেলে। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। ধন্যবাদ আপনাকে। লোকমান ভাই, প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সংস্কার। আপনি জানেন বিভিন্ন পত্রপত্রিকায় এসছে যে স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কার প্রয়োজন, অর্থাৎ আমূল পরিবর্তন দরকার। আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে স্বাস্থ্য খাতের কোন কোন বিষয়গুলোর দিকে সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারের জন্য কিভাবে সম্ভব এবং আমাদের সক্ষমতা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছি। ইতিমধ্যে আমাদের ইন্টার্ম সরকার সংস্কারের জন্য কাজ করছে, বিভিন্ন সংস্কার কমিশন করেছে এবং মানুষের যে প্রান্তিক লেভেলের মানুষের যে চাওয়া পাওয়াটা সেগুলো আসতেছে। যেমন আপনি মনে করেন যে কিছু মানুষ ২৭% মানুষ বলেছে যে তাদের ১০ থেকে ২০ মিনিট সময় তাদেরকে দেখা উচিত। এরকম অনেকের অনেক ধরনের চাওয়া আছে। কেউ কেউ বলেছে ১০ মিনিট অন্তত বলা উচিত, কেউ কেউ বলছে যে একজন ডাক্তারের একটা রোগী ৩০ মিনিট দেখা উচিত। আসলে এইগুলো একটা গাইডলাইন তৈরি হওয়া দরকার। কিন্তু আপনি দেখেন যে ডাক্তার ইচ্ছা করলেই যে খুব টেনে রোগী দেখবে তা না। একজন ডাক্তার যদি ঘন্টায় ২০ জন রোগী দেখে তাহলে কিন্তু হবে না। ঘন্টায় সর্বোচ্চ ৬ জন রোগী দেখতে পারে। ফুল অ্যাটেনশন দেওয়া, ফুল অ্যাটেনশন। আর যদি সংস্কারের কথা বলি, আমরা নির্মাণ সংস্কারের কথা বলি, ইতিমধ্যে কিন্তু আসছে মহানগরী নিয়ে, ঢাকা মহানগরী নিয়ে কিছু কথা ব্যাপারে আসছে যে প্রত্যেকটা নির্বাচনী ওয়ার্ডে সেখানে একটা করে হেলথ সেন্টার করবে। সেখানে ১১ জনের একটা টিম থাকবে, কিছু কমন রোগীর পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে, ঔষধের ব্যবস্থা থাকবে। তাতে করে হবে কি, আমার মনে হয় যে শুধু মহানগরী না, বাংলাদেশের সকল জায়গায় আপনার ইউনিয়নে ওয়ার্ড আছে, একটা বা দুইটা ওয়ার্ডের মিলে একটা করে হেলথ সেন্টার থাকা উচিত, যেখানে এই ধরনের সকল প্রক্রিয়াগুলি যদি ঠিক থাকে। সবচেয়ে মূল কথা হলো যে এই সেন্টারগুলো নির্মাণ করতে হবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি দিতে হবে তাদেরকে, এবং ম্যান পাওয়ারও দিতে হবে। আপনি সবচেয়ে আশঙ্কাজনকভাবে আমরাও এখনও স্বাধীনতার এত বছর পরেও আমরা কিন্তু ওই যে কমিউনিটি ক্লিনিকগুলা, সেখানে কিন্তু আমরা ডাক্তার নিশ্চিত করতে পারি নাই। আমরা হেলথ সেন্টারগুলোতে, হেলথ ইউনিয়নের যে সাব সেন্টারগুলো আছে, প্রতিদিন কিন্তু এমবিবিএস ডাক্তার পাওয়া যায় না। কেন পারেন না? সেটা আসলে আমাদের ডাক্তারের সংখ্যা কম, আমাদের নিয়োগ বাড়াতে হবে। নার্সের সংখ্যা কম। আপনি দেখবেন যে আমরা ডাক্তারের চেয়ে অনেক ক্ষেত্রে নার্সের সংখ্যা কম। আর রিসেন্টলি কিন্তু পত্রিকা এসছে ডাক্তার নিজে অপারেশন না করে অন্যকে দিয়ে করাচ্ছে। আসলে এগুলা, এটা খারাপ প্রচারণা, এটা তো সব জায়গায় হয় না। সংকটের কারণে এই জিনিসটা হচ্ছে। এটা সংকটের কারণের চাইতে আমি বলবো অসাধুতা। যাকে যে লাইসেন্স দেওয়া হয় নাই সে কেন এই কাজটা করবে? আমি এটা সাপোর্ট করি না কোনোভাবেই। আমি বলবো যে যার যেখানে দক্ষতা আছে সেখানে কাজ করবে। সেইভাবে ধরেন আমরা ইউনিয়ন থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে বিভাগ এবং তারপরে রাজধানী। এখনও বাংলাদেশের রাজধানী কেন্দ্রিক অনেক চিকিৎসা রয়ে গেছে। আমি মনে করি আমাদের যে সাবেক কয়েকটা বিভাগ ছিল, সাবেক কয়েকটা, সেই সাবেক বিভাগগুলোতে পরিপূর্ণ হসপিটাল যাওয়া উচিত, বিশেষায়িত হাসপাতাল যাওয়া উচিত। যেমন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির মতো, মানে আমাদের পিজি হাসপাতালের মতো হাসপাতাল, ওখানে কিন্তু যাওয়া উচিত। গেলে একদিকে যেমন ডাক্তারের রিক্রুটমেন্ট লাগবে, বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা লাগবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে এবং অন্যান্য টেস্টের সুবিধাগুলো থাকবে। জি লোকমান ভাই, আপনার এই যে প্ল্যানিংগুলো বলছেন, খুবই সুন্দর প্ল্যানিং। এগুলো আসলে আদৌ কি সম্ভব এবং কিভাবে সম্ভব? এত বছর যাবত আলোচনা করেও আসছে, আসলে এর যৌক্তিকতা কতটুকু এবং এর বাজেটে আসলে আমাদের সেই সক্ষমতা আছে কিনা একটু যদি বলতেন যে আসলে ইমপ্লিমেন্টেশন পর্যায়ে। আপনি দেখেন যে আমরা বিগত কয়েক বছরের বাজেট যদি দেখি, ১ থেকে ১.৫%-এর মধ্যে টোটাল বাজেটের ১ থেকে ১.৫% আমরা স্বাস্থ্য খাতে পাই। ২%-এর নিচে, সেই ২%-এর নিচে যদি স্বাস্থ্য বাজেট থাকে তাহলে কোনোদিনই এটা সফল হবে না। এক। দ্বিতীয়ত হলো যে উন্নত বিশ্বগুলা কিভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে তাদেরকে ফলো করতে হবে। তাহলে আমরা পৃথিবীর কোন কোন দেশকে মডেল আকারে নিব, আমরা ২-৩টা দেশকে যদি নিয়ে
তাদের পলিসি যদি আমরা মেনটেন করি তাহলে দেখবেন দুটো জিনিস বেরিয়ে আসবে, যে স্বাস্থ্য খাতে কমপক্ষে 5-6% বাজেট লাগবে। টোটাল বাজেটের 5-6% যদি না দেন তাহলে কিন্তু বাজেটটা ওইভাবে পরিপূর্ণ হবে না। দ্বিতীয়ত হলো আমাদের যে ইকুইপমেন্টগুলো আসে, ইকুইপমেন্টগুলা তারা কিভাবে কোন ধরনের ইকুইপমেন্ট কিনছে। আন্তর্জাতিক সবাই দাবি করে যে আমারও মেশিনপত্র খুব আন্তর্জাতিক। আমরা যে বেসরকারি পর্যায়ে মেশিন কিনি অনেক ভেবেচিন্তে করি। আমার মতো মানুষ যদি একা অনেক ধরনের ইকুইপমেন্ট বা মেশিনারিজ কিনতে পারে, সরকারও পারবে। এখানে বাজেট অ্যাভেলেবল করা দরকার এবং নিয়োগ বাড়ানো দরকার। সেটা হলো ডাক্তার, নার্স এবং অন্যান্য সাপোর্টিং স্টাফ যেটা থাকে সেখানে। কিন্তু একটা হাসপাতাল আছে সেখানে ইলেকট্রিশিয়ান থাকতে হবে, একটা হাসপাতাল আছে সেখানে আপনার জেনারেটর থাকতে হবে, যেহেতু আমরা এখনও বিদ্যুৎকে অ্যাভেলেবল করতে পারি নাই। আর বিদ্যুতের ঘাটতিটা আমাদের জিরো টলারেন্সে নিতে হবে। যেমন ধরেন কোনো এয়ারলাইন্সে যদি বলে যে 1 লক্ষর মধ্যে একটা ক্র্যাশ হয়, তাহলে কিন্তু এয়ারলাইন্সে থাকবে না, প্যাসেঞ্জার থাকবে না। সেই মাত্রায় আমাদের যেতে হবে যে আমাদের বিদ্যুৎ 365 দিনে 1 ঘন্টার কোনো যাবে না, এটা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলে অনেক কিছু সম্ভব। জি, আমরা আরো আলোচনা করব সংস্কারের। আপনি অনেকগুলো পয়েন্ট বললেন এবং প্রত্যেকটার আসলে আমাদের সেই অবকাঠামো আছে কিনা অথবা ইচ্ছা আছে কিনা, সদিচ্ছা আছে কিনা সেটা নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসবো একুশে বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। লোকমান ভাই, আপনি বলছিলেন যে আসলে কিভাবে সংস্কার করা যায়, কোন কোন খাতের সংস্কার করতে হবে। এখন আসি, স্বাধীনতার পর 54 বছরে আসলে আমরা কিন্তু সেই কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখিনি স্বাস্থ্য খাতে। আপনার কেন মনে হচ্ছে যে এখন সংস্কার হতে পারে, এবং এই যে সংস্কারের কথাগুলো বললেন এগুলো আদৌ সম্ভব কিনা, সরকারের সদিচ্ছা আছে কিনা? আমি আশাবাদী মানুষ, আমি স্বাস্থ্যকর্মী। আমি দিন দিন ভাবি যে আজকে চাইতে কালকে উন্নতি হবে, আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ দেবেন। আমার এখানে বাংলাদেশে দরকার হলো সৎ বিচক্ষণ নেতৃত্ব। একটা হলো সততা লাগবে, আরেকটা হলো বিচক্ষণতা লাগবে, যারা বুঝে। একজন আমি যদি স্বাস্থ্যকর্মী আমাকে মানেন, তাহলে দেখবেন যে আমি বলতে চাই যে আমাদের বিচক্ষণ নেতৃত্বের অভাবও আছে কিন্তু, এবং অন্যান্য সৎ নেতৃত্বও কিন্তু অভাব আছে। ধরেন আমাদের এখন যদি শুনি দেশের টাকা লাখ লাখ কোটি টাকা বেরিয়ে যায়, প্রচার হয়ে যায়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। সেই জায়গায় কারেকশন হলে আমার মনে হয় শুধু স্বাস্থ্যসেবা না, সকল সেবাই ডেভেলপ করা যাবে। আমরা স্বাধীনতার প্রত্যয়, আমরা বিভিন্ন সময়ের যে বিপ্লবের যে প্রত্যয়, এই প্রত্যয় অনুযায়ী কাজ করতে হবে। আমরা কি নিয়ে, মানুষকে কি আশা দিয়ে আমরা মানুষকে অংশগ্রহণ করালাম, তাহলে সেই অনুযায়ী যে কাজ করি, স্বাস্থ্যসেবার থেকে শুরু করে সকল সেবাই আমাদের প্রতিষ্ঠিত হবে। আর আপনি যদি স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চান, তাহলে ধারাবাহিকভাবে গ্রাম থেকে উঠে আসতে হবে। আপনাকে কল্পনা করতে হবে যে আমরা কিভাবে শুরু করব, কত বছরে শেষ করব, আমরা কয় বছরে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। সেই অনুযায়ী একদিকে যেমন নেতৃত্ব দরকার, বিচক্ষণ নেতৃত্ব দরকার, বাজেট দরকার এবং ইমপ্লিমেন্টেশন দরকার। তাহলে আমরা কেন পারবো না? আমাদের চাইতে কিন্তু অনেক দেশ অনেক পিছিয়ে ছিল, তারা স্বাস্থ্যসেবা না। এখন ধরেন আপনাদের এক সময় সিঙ্গাপুর 50 বছর আগে ক্ষুধার্ত জাতি ছিল, আজকে পৃথিবীর অন্যতম জাতি। এই নেতৃত্ব কিভাবে হয়েছে? সিঙ্গাপুরকে ফলো করলেই কিন্তু হবে, এবং অন্যান্য উন্নত দেশগুলোকে ফলো যদি করি তাহলে আমাদের রিসোর্সের অভাব নাই। ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বলা শুরু করেছেন যে আমরা পৃথিবীর অন্যতম ভৌগোলিক অবস্থানে আছি, আমরা শক্তি কম কোথায়। আমি তার সাথে একমত পোষণ করি, এবং সেই অনুযায়ী যে কাজ হয়, আমরা কিন্তু ভৌগোলিকভাবে অত্যন্ত ট্রানজিট, সিঙ্গাপুর যেমন ট্রানজিট নাই, সারা দক্ষিণ এশিয়ার ব্যবসাটা তাদের সাথে, আমাদেরও কিন্তু অনেক বিজনেসটা, সারা পৃথিবীর বিজনেসটা কিন্তু আমাদের কাছে আসতে পারে। সেখানে সুশাসন আসতে হবে এবং বিচক্ষণ নেতৃত্ব আসতে হবে, সৎ নেতৃত্ব আসতে হবে। আসলেই
আমরা সাকসেস হব। আপনি যেটা বললেন বিচক্ষণ নেতৃত্ব এবং আপনি স্বাস্থ্যসেবাকে আসলে ব্র্যান্ডিংও করতে যাচ্ছেন। আপনি জানেন যে বিশ্বের অন্যান্য দেশে নর্থ আমেরিকার অনেকে, বিশেষ করে ক্যানাডার কথাই বলি, যে ক্যানাডাতে কিন্তু অনেক ইমিগ্রেন্ট যেতে চায় স্বাস্থ্যসেবার জন্য। যে দেশ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সেই দেশের কিন্তু একটা গ্লোবাল একটা ব্র্যান্ডিংও হয়ে থাকে। আপনার বিচক্ষণ নেতৃত্বের কথা বলেন এবং কীভাবে বাস্তবায়ন সব কিছু বলেন। আরেকটি জিনিস বললেন যে সব জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন আছে। আপনি জানেন যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটা বিনামূল্যে অথবা কিছু অল্প প্রিমিয়াম নিয়ে হেলথ ইন্স্যুরেন্স চালু করার কথা অনেক দিন যাবৎ চলে আসতেছে। এটা নিয়ে আলোচনাও হচ্ছে। আমাদের দেশে এটা চালু করতে সমস্যা কোথায় এবং এটা কি আসলে এত কস্টলি? যদি জনপ্রতি 100 টাকা 200 টাকা করেও দেয়, এটা কিন্তু খুব বেশি অ্যামাউন্ট না, কিন্তু কেন চালু হচ্ছে না এই স্বাস্থ্য বিমা? আমি আপনার চ্যানেলে গত তারিখেও একই কথাই বলেছি যে এইটা হলো একটা হলো সাধারণ বাজেট, যেমন খাদ্য বাজেট, এটা কিন্তু লাগবেই, কিন্তু স্বাস্থ্য বাজেট এটা কিন্তু সবার জন্য লাগবে না, যারা অসুস্থ তাদের জন্য লাগবে। WHO বলে যে সবসময় 5 থেকে 6% মানুষ অসুস্থ থাকে। সেই ওইটাকে যদি গাইডলাইন দেন, দেশেও কিন্তু আমাদের জরিপ আছে কত পার্সেন্ট মানুষ সবসময় অসুস্থ, সবাই কি অসুস্থ থাকে? তাহলে ধরেন 5% মানুষ অসুস্থ থাকে, 100 জনের মধ্যে 5 জন। 100 জন যদি আমরা মাসে 100 টাকা করে দেই তাহলে 10,000 টাকা, 5 জনকে কিন্তু উন্নত সেবা দেওয়া যাবে ওই 10,000 টাকা দিয়ে। অর্থাৎ আপনার ইন্স্যুরেন্সের বিকল্প নাই, ইন্স্যুরেন্সে আসতেই হবে, না হলে একটা রুগী যখন অসুস্থ হবে কত টাকা লাগবে গেস করা কিন্তু যায় না। আজকে কিভাবে আপনি অসুস্থ হবেন, আগামী দিন আপনার একটা অপারেশন লাগলে লাখ টাকা পার হয়ে যাবে। অর্থাৎ আপনার মতো বা আমার মতো একজন মানুষের লক্ষ টাকা পার হওয়া, আরও নিম্ন আয়ের মানুষের যদি লক্ষ টাকা লাগে সেটা কিন্তু সে পারবে না। অতএব ইন্স্যুরেন্সের মাধ্যমে আসলে আমরা অল্প প্রিমিয়াম দেবো, মাসে 100 টাকা, ধরেন 100 টাকা বা 200 টাকা আমরা একটা পরিবার ভিত্তিক যদি দেই বা পার হেড যদি 100 টাকা দেই, এটা কিন্তু গায়ে লাগবে না। আচ্ছা, এই ক্ষেত্রে যদি ইন্স্যুরেন্স ম্যানেজমেন্টটা একটু কঠিন হয়ে যায়, প্রিমিয়াম কালেকশন, তারপর এটা ম্যানেজারের ব্যাপার আছে। আপনাকে যে ক্যানাডার কথা বললাম, ওইখানে কিন্তু এমএসপি এক সময় প্রিমিয়াম নেওয়া হতো $75 মতো, প্রত্যেক ফ্যামিলিতে একটা নেওয়া হতো। এখন কিন্তু এটা ফ্রি করে দিয়েছে। এটা অল্প অ্যামাউন্ট হওয়ার কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে ফ্রিও সম্ভব না। সরকারের টাকা থাকলে তো টাকা থাকলে তো এটা কি সৌদি আরবে তো কোনো টাকা লাগে না। সৌদি আরবে টাকা লাগে না, না। অর্থাৎ হলো যে আপনার প্রিমিয়ামটা সবার জন্য গণমুখী করলো, যারা প্রান্তিক লেভেলের মানুষ সেগুলো সরকার পে করবে, আমাদের মতো মানুষ আমরা নিজেরা পে করব। এই সিস্টেমে গেলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। ধরেন সরকারি হাসপাতালে একটা ইসিজি ফ্রি করা যায়, ওটারও কিন্তু কস্টিং আছে। আমার বিশ্বাস 150-200 টাকার নিচে সরকার একটা ইসিজি করতে পারে না। যদি আমাদের মতো কিছু বেসরকারি প্রতিষ্ঠানকে এন্টাইটেল করে, তাহলে কিন্তু ওই সেবাটা আমরা ওই অল্প পয়সায় দিতে পারি। ধরেন একজন মানুষ সরকারিতে হয়তো ভিড়, সে গেল না, সে তার এনআইডি নিয়ে আমাদের কাছে আসলো, আমরা সার্ভিস দিলাম, পরে সরকারকে বিল করলাম। এভাবে কিন্তু সম্ভব। অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশগুলো কিন্তু সরকারি বেসরকারি মিলেই কিন্তু অনেক সার্ভিস দিচ্ছে। জি লোকমান ভাই, আমার একটি প্রশ্ন হচ্ছে যে আসলে এই দাবিগুলো সরকারের কাছে পৌঁছানোর জন্য আপনাদের কোনো সংগঠন আছে কিনা এবং সংগঠনের কার্যকারিতা কতটুকু? সংগঠনে আমাদের আছে, কিন্তু অতটা অ্যাক্টিভ না। সেই জায়গায় সংগঠনগুলোও কাজ যে করছে না তা না, কাজ করছে। ইতিমধ্যে ওই যে আমাদের একজন বেসরকারি উদ্যোক্তা সেদিন তার মতামত ব্যক্ত করছে, আমরাও বিভিন্ন পত্রিকায় ব্যক্ত করছি। আসলে সরকারকে কালেক্ট করতে হবে, আমাদেরকে যদি ডাকে, আমাদেরকে যদি কিছু অবজারভেশন যে আমরা কি চাই, কিভাবে এটা সম্ভব, সেখান থেকে তো সরকারের মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করলে আমার মনে হয় যে সেটা বাস্তবায়ন করা সম্ভব। জি অবশ্যই আশা করি যে সরকার স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিবে, আগামী বাজেটেও এই স্বাস্থ্য খাতের দিকে নজর দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, ইটিভি কর্তৃপক্ষের ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। এবার নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।